তো আজকে আমরা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। সিস্টেম অ্যানালাইসিস। আচ্ছা, আজকে তারিখ হচ্ছে 26/9/25। এটা বলা যায় যে একটা টিউটোরিয়াল ক্লাসের মতোই আমাদের প্রশ্ন সলভিং বা প্রবলেম প্র্যাকটিস করবো আর কি। ঠিক আছে, আমরা একটু স্মরণ করি আমরা আসলে কি কি জিনিস পড়েছিলাম। যে সম্ভবত 27 তারিখ। আচ্ছা, 27 তারিখ আজকে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমার কর্নারে তো লেখা আছে, ভুলে গেছি। আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্যাট। তো তো আমরা একটু রিক্যাপ করি আমরা আসলে কোন কোন জিনিসগুলো এই পর্যন্ত বা এই যাবৎ পড়েছি। আচ্ছা, অনেকেই জয়েন করতে যাচ্ছে, কেউ কাইন্ডলি এদেরকে অ্যাডমিট করান। ঠিক আছে, বারবার পপ আপ হচ্ছে, এন্ট্রিটা আপনি ওপেন করে রাখলেই তো হয়। আচ্ছা, যাই হোক, তো যেই জিনিসটা বলতে চাচ্ছিলাম, আজকে আমরা একটু রিক্যাপ করব, তারপর কিছু প্রবলেম সলভিং করব। প্রথমে হচ্ছে আমরা চ্যাপ্টার 1 পড়েছিলাম। চ্যাপ্টার 1 এর 1.10 থেকে 1.15 এই পর্যন্ত আমরা পড়েছিলাম। এরপর আমরা চ্যাপ্টার 9 পড়েছিলাম। চ্যাপ্টার 9.1 থেকে বেসিক্যালি 9.2, এইগুলোই হচ্ছে আমাদের মেজর টপিক। ঠিক আছে, তো এই পোর্শনটা থেকে বেসিক্যালি আমাদের যে জিনিসগুলো থাকতে পারে সেটা হচ্ছে পার ইউনিটের কনসেপ্ট, থ্রি ফেজের কনসেপ্ট, এবং সাথে সাথে আপনাদেরকে এটাও মনে রাখতে হবে আমরা কিন্তু হচ্ছে ট্রান্সমিশন লাইন রিলেটেড এক্সপেরিমেন্ট করেছি। হ্যাঁ, সো এই ট্রান্সমিশন লাইন রিলেটেড ইনফরমেশন গুলোও ইম্পর্টেন্স পাবে। ঠিক আছে, ট্রান্সমিশন লাইনের যে বেসিক জিনিসগুলো আছে যেটা আমাদের পাওয়ার সিস্টেমের সাথে রিলেটেড, সেগুলোও ইম্পর্টেন্স পাবে। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে বেসিক্যালি হচ্ছে আমরা পার ইউনিট সিস্টেম থেকে তো বেশ কয়েকটা টাইপ দেখেছি। এর মাঝে আছে বেস চেঞ্জ করে কিভাবে অন্য বেজের মাধ্যমে পার ইউনিট ভ্যালু ক্যালকুলেট করতে হয়। তারপর হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো ভ্যালু দেওয়া থাকলে তার অ্যাকচুয়াল ভ্যালু কিভাবে বের করতে হয়। এছাড়া আমরা আরো আদার্স যে জিনিস দেখেছিলাম এই চ্যাপ্টার 1 এর মধ্যে, সেটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কিভাবে ড্র করতে হয়, ইনফরমেশন থেকে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে কিভাবে ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করতে হয়, ইম্পিডেন্স ডায়াগ্রাম থেকে কিভাবে রিয়েক্টেন্স ডায়াগ্রাম ড্র করতে হয়, এই জিনিসগুলো। ঠিক আছে, আর চ্যাপ্টার 9-এ আমরা মেজর যে জিনিসগুলো দেখেছিলাম, তো প্রথমত আমরা হচ্ছে পাওয়ার ফ্লো সলিউশন এটা করার জন্য প্রথমে আমাদেরকে দেখতে হয়েছিল পাওয়ার ফ্লো এর ইকুয়েশনটা, অর্থাৎ এটা আমরা ডিরাইভ করছি। তারপর আমরা বেসিক ফান্ডামেন্টাল দেখছিলাম যে এই ইকুয়েশন থেকে সলিউশন করার জন্য আমাদের ইটারেটিভ মেথডে যেতে হয়। ইটারেটিভ মেথড দুইটা আছে, এর মধ্যে আমরা একটা শিখছি, একটা হচ্ছে সেটা হচ্ছে গস সাইডার, এটাই আমাদের সিলেবাসে আছে। দেন এই গস সাইডাল মেথডের বেসিক দেখার পর পাওয়ার সিস্টেমের পার্সপেক্টিভে কিভাবে এই গস সাইডাল দিয়ে প্রবলেম সলভিং করতে হয় সেটা আমরা বেসিক্যালি হচ্ছে এক্সাম্পল 9.2 তে ডিটেলসে দেখেছি। ঠিক আছে, তারপরে আমাদের ডিফারেন্ট যে বাসের টাইপ আছে পাওয়ার সিস্টেমে, পিভি বাস, পিকিউ বাস, সুইং বাস, এবং এদের যে অল্টারনেটিভ নামগুলো আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। এবং কোনো একটা পাওয়ার সিস্টেমে যদি অনেকগুলো বাস দেওয়া থাকে, কোন বাসটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, কেন এই ক্যাটাগরির মধ্যে পড়ে, এই এক্সপ্লেনেশন গুলো আমরা দেখেছি। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস সবার উদ্দেশ্যে বলে দিতে চাই, আমি বলেছিলাম যে যদি আমার আমার হাতে প্রশ্ন করতাম বা আমি প্রশ্ন করতাম, তো ওইখানে ডিরাইভেশনের প্রয়োজন আমি নর্মালি দেই না, ডিরাইভেশন বুঝলেই হইলো। বাট এই মিডের পরীক্ষার প্রশ্নটাতে
যেহেতু আমি করি নাই, আপনাদেরকে ডিরাইভেশনে দেখতে হবে, যেই যতগুলো ডিরাইভেশন ক্লাসে দেখানো হয়েছে সবগুলো দেখতে হবে। অর্থাৎ ডিরাইভেশনে একটু গুরুত্ব আপনাকে দিতে হবে। কি বলে যে পাওয়ার ফ্লো ইকুয়েশনটা কিভাবে ডিরাইভ করছিলাম, গস সাইডেল মেথডের মাধ্যমে কিভাবে এটা ডিরাইভ করে অ্যাপ্লাই করা যায়, তারপরে হচ্ছে পার ইউনিট সিস্টেমে বেস চেঞ্জিং এর যে কনসেপ্ট আছে সেটা কিভাবে ডিরাইভ করছিলাম, তারপরে হচ্ছে মানে এই কনসেপ্ট গুলো যেগুলোতে ডিরাইভেশন আছে সেগুলো অবশ্যই আপনাকে ভালো মতে দেখতে হবে। ঠিক আছে, এই অল্প কয়েকটা জিনিস যদি আপনি দেখেন তাহলে আশা করি মিডের কোনো জায়গাতে আপনার সমস্যা হবে না। আর অবশ্যই মানে যে যে কনসেপ্ট গুলো পড়াইতেছি এইগুলা যেগুলোতে ডেরিভেশন আছে সেগুলোতে তো ডেরিভেশন আছেই, সাথে আপনাকে ডেফিনেশনও শিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ কোন জিনিস কি বলে বা বলতে কি বোঝায়, বা কনসেপচুয়াল যে প্রশ্নগুলো আছে এটা এমন কেন এটা এমন কেন, অর্থাৎ আপনাকে থিওরি এবং ম্যাথ, থিওরি প্লাস ম্যাথ, দুই ধরনের কনসেপ্টেই আপনাকে হচ্ছে মোটামুটি পারদর্শিতা অর্জন করতে হবে এই মিডের জন্য। ঠিক আছে, আপনি বলতে পারেন যে 35% থিওরি বা 35% থিওরি ধরেন, আর বাকি 65%-এর মতো হয়তো ম্যাথ, এইরকম একটা রেশিও হয়তো মেনটেন হবে। বা আপনি ধরতে পারেন 40%ও যদি হয় এটা 60%-এর মতো হবে। ঠিক আছে, সো এরকম আশেপাশে থাকবে আর কি। ম্যাথটা একটু বেশি থাকবে এবং ম্যাথে ওয়েটেজটাও যথেষ্ট ভালো থাকবে। সেই ধরনের কনসেপ্ট গুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। আবারও বলতেছি, এক্সাম্পল 9.2 যে করাইছি, এক্সাম্পল 9.2 যে করাইছি, এই টাইপের ম্যাথ, এই টাইপের ম্যাথ অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেহেতু এখানে গস সাইডেল মেথডের মাধ্যমে প্রবলেম সলভ করার সুযোগ থাকে আর কি। ঠিক আছে, আচ্ছা। তারপরে আপনাকে আরো জিনিস মাথায় রাখতে হবে যে আমি ক্লাসে বিভিন্ন সময় বিভিন্ন চিন্তা করে দিছি, হ্যাঁ, যে এইটা কিভাবে হয়, বা এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, বা এই দুইটার মধ্যে কম্পারিজন করলে কোনটা বেটার কোনটা কম বেটার, বা এই এই ধরনের প্রসেসই কেন দরকার পড়ে, এই ধরনের এক্সপ্লেনেটরি কোশ্চেনও অনেক অনেক ইম্পর্টেন্ট। এগুলো থেকে আপনাকে ভালো মতোই ফোকাস রাখতে হবে এই ধরনের প্রশ্নের উপর। ঠিক আছে, আচ্ছা। অ্যান্ড আবারও যে জিনিসটা বলতে চাই, আচ্ছা, তো তারপরে যে জিনিসটা বলতে চাই সেই জিনিসটা হচ্ছে যে আমরা 9.2 এর ম্যাথ করার পর পরের কনসেপ্টটা যে জিনিসটা ছিল সেটা ছিল হচ্ছে আমার অ্যাক্সেলারেশন ফ্যাক্টরের কনসেপ্ট। অ্যাক্সেলারেশন ফ্যাক্টরের কনসেপ্ট, এই কনসেপ্টটা আবার একটু রিক্যাপ করে দিই, এই কনসেপ্টটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এটা বলেছিলাম যে সাধারণত দেখা যায় যে গস সাইডেল মেথডে আমি এইটাই ভাবে উদাহরণ দিয়েছিলাম, ধরলাম আমার সলিউশনটা এই লেয়ারটাতে আছে, হ্যান্ড টাচ কেন হচ্ছে না, সলিউশনটা ধরলাম 1.1, এই ভ্যালুতে আমার সলিউশনটা আছে, ধরলাম এই লেয়ারের নাম্বারটাতে সলিউশনটা আছে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার আমি হচ্ছে ড্র করছি। 1.0 এই লেয়ারটা ধরলাম, 0.9 এই লেয়ারটা ধরলাম, 0.8 এটা ধরলাম, 1.2 এই লেয়ারটা ধরলাম, 1.3। তো আমরা নর্মালি যখন সাপোজ একটা র্যান্ডম অ্যাজাম্পশন করে নিলাম, যে ধরলাম 0.9 আমরা অ্যাজিউম করে নিছি, ধরেন আমার ইটারেশনের ভ্যালু, যে গস সেডেল যেটা অ্যাজিউম করে নিতে হয়। তো একটা ইটারেশন পর আমি দেখলাম আমার ভ্যালুটা এখানে চলে আসছে, অর্থাৎ 1.2 হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি আমার অ্যান্সার কত, 1.1। এরপরে যখন আমি আরেকটা ইটারেশন করলাম দেখলাম আমার ভ্যালু এখানে চলে আসছে, দেখলাম এরপর আবার এখানে চলে আসছে, আবার এখানে চলে আসছে, আলটিমেটলি দেখা গেল 5তম ইটারেশন যে অ্যাকচুয়ালি আমি ভ্যালুর কাছাকাছি জিনিসটা পেয়ে গেছি। হ্যাঁ? তো আমি বলছিলাম এটা তো নর্মাল ইটারেটিভ প্রসেস, এটা তো নর্মাল ইটারেটিভ প্রসেস। আমি বলছিলাম যদি এখানে অ্যাক্সেলারেশন ফ্যাক্টরের কনসেপ্টটা ইউজ করা হয়, এখানে যদি অ্যাক্সেলারেশন ফ্যাক্টরের কনসেপ্টটা ইউজ করা হয়,
তাহলে হইতে পারে যে আমি এই যে এখানে কয়টা ইটারেশন গেল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় ইটারেশনের ভ্যালু পাইছি, হইতে পারে অ্যাক্সেলারেশন ফ্যাক্টরের পর এখানে চলে আসছে, এরপর এখানে চলে আসছে, এখানে এরপর এখানে চলে আসছে, অর্থ হইতে পারে আমি থার্ড ইটারেশনে কি পেয়ে যেতে পারি, সলিউশন পেয়ে যেতে পারি। অর্থাৎ অ্যাক্সেলারেশন ফ্যাক্টর এইভাবে কাজ করে। তাহলে অ্যাক্সেলারেশন ফ্যাক্টর কি? অ্যাক্সেলারেশন ফ্যাক্টর হচ্ছে একটা সংখ্যা, একটা কনস্ট্যান্ট নাম্বার, একটা পার্টিকুলার কেসে এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, যে কনস্ট্যান্ট নাম্বার দিয়ে একটা ম্যাথমেটিক্যাল কি বলে ইকুয়েশন বা ম্যানিপুলেশন বলতে পারেন করলে আমাদের ইটারেশনের প্রসেস কমে যায়। অর্থাৎ আমাদের এই ইটারেশনের যে প্রসেসে যেই ধরনের ইকুয়েশন আমরা সলভ করি, অল্প ইটারেশনেই দেখা যায় আমি ভ্যালু কি পেয়ে যাই। অর্থাৎ আমার 10টা ইটারেশনের জায়গায় হয়তো 6টা ইটারেশন করলেই হয়ে যাবে, বা 10টা ইটারেশনের জায়গায় হয়তো 5টা ইটারেশন করলেই হয়ে যাবে, এই ধরনের সিনারিও আর কি। তো এই ইটারেশন প্রসেসের ম্যাথটা আমরা কিভাবে করতাম? এই ইটারেশন প্রসেসের ম্যাথটা আমরা দেখেছিলাম যে আমাদের একটা ফর্মুলা আছে। সাপোজ আপনি ধরলেন যে বাস 2 এর ফার্স্ট ইটারেশনের ভ্যালু আপনি বের করেছেন। এটা আপনি ফার্স্ট ইটারেশনের ভ্যালু বের করেছেন, অর্থাৎ যে ভ্যালুটা হচ্ছে আমার এই কেসের ক্ষেত্রে এই ভ্যালুটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার ফার্স্ট ইটারেশনের ভ্যালু, এই যে এটা। এখন আপনি এই ভ্যালুটা থেকে অ্যাক্সেলারেশন করে সাপোজ এইখান থেকে এইখানে, অর্থাৎ এই ধাপে আপনি চাইতেছেন পরের দুইটা ধাপের ভ্যালু বা হচ্ছে ষষ্ঠ ধাপের ভ্যালু যেন আমার পরের ধাপটাতেই চলে আসে। তখন আমরা কি করি? অ্যাক্সেলারেশন ফ্যাক্টরটা ইউজ করি। অ্যাক্সেলারেশন ফ্যাক্টরটা কি? এই যে v2 এর ফার্স্ট ইটারেশনের ভ্যালু পেয়েছি, এইখান থেকে যদি আমি অ্যাক্সেলারেশন ফ্যাক্টরটা ইউজ করি, এটা নিচে ছোট করে লিখবো অ্যাক্সেলারেশন ফ্যাক্টর, দেন তারপর আমি লিখি হচ্ছে যে কোনো এই যে ভোল্টেজটা বাস 2 এর যে ভোল্টেজটা পেয়েছি তার আগের ইটারেশনের ভোল্টেজটা প্লাস আলফা ইনটু এই আলফাটাই হচ্ছে আমার অ্যাক্সেলারেশন ফ্যাক্টর। অ্যাক্সেলারেশন ফ্যাক্টর, অ্যাক্সেলারেশন ফ্যাক্টর ইনটু v2 এর ফার্স্ট ইটারেশনের ভ্যালু মাইনাস v2 এর 0th ইটারেশনের অ্যাজাম্পশনের ভ্যালু, অর্থাৎ পরপর দুইটা ইটারেশনের মধ্যবর্তী গ্যাপটা বা হচ্ছে বিয়োগফলটা, সেটাকে আমরা হচ্ছে অ্যাক্সেলারেশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি আর প্লাস করি তার আগের ইটারেশনের ভ্যালুর সাথে, তখন আমরা কি পাই? অ্যাক্সেলারেটেড ভ্যালু পেয়ে যাই। এবং আমি এটাও বলেছিলাম যে আমাদের অ্যাক্সেলারেশন ফ্যাক্টরের মানটা হবে পাওয়ার সিস্টেমের জন্য 1.6, এটা অন্য কিছু ধরবেন না, ঠিক আছে? 1.6 এটা ধরেই কাজ করতে হবে। আর যদি প্রশ্নে বলে দেয় তাহলে তো বলে দিলই, বাট প্রশ্নে বলে দিলেও 1.6 বলে দেওয়ার কথা আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে। হ্যাঁ বলেন। স্যার এই টপিকটা তো আমাদের জন্য নতুন, এটা আমাদের ক্লাসে করা হয়নি। এখন এই কারণে তো এখন পড়াচ্ছি, এই কারণেই তো এখন পড়াচ্ছি, আপনি মনোযোগ দেন। এখানে আসলে খুব আহামরি কিছু নাই, হয়ে গেল। আহ, এই যে এটা হচ্ছে আমাদের 9.2 এর এক্সাম্পলটা, যেটা বেসিক্যালি ক্লাসে করাইছি। এরপরে এই যে অ্যাক্সেলারেশন ফ্যাক্টরের কথাটা আসছে, অর্থাৎ এর পরপরই অ্যাক্সেলারেশন ফ্যাক্টরের কথাটা আসছে, যেটা বেসিক্যালি এই এই একটা ফর্মুলা দিয়ে কাজটা করে, অর্থাৎ এই যে এই ফর্মুলাটা দিয়ে কাজটা করে। সো আপনাকে এই ফর্মুলাটা ভালো মতো হচ্ছে বুঝতে হবে, এবং আমি তো অলরেডি এক্সপ্লেন করতেছি জিনিসগুলো কি আমি জানি। সো এই এক্সপ্লেনেশনটা বা যে জিনিসটা আমি বলতেছি, যতটুকু বলতেছি ততটুকু মাথায় রাখলেই আসলে আপনাদের কাজটা হয়ে যাবে। সো খেয়াল করে দেখেন এইখানে অ্যাক্সেলারেশন ফ্যাক্টরের মাধ্যমে কিভাবে তার ভ্যালুটা বের করেছে। এটা তার 0th ইটারেশনের ভ্যালু, এই যে দেখেন এই যে v0 0th ইটারেশনের ভ্যালু হচ্ছে এইটা 1, তারপরে আলফা অ্যাক্সেলারেশন ভেক্টর 1.6 দিয়ে মাল্টিপ্লাই করেছে, আর v2 এর ফার্স্ট ইটারেশনের ভ্যালু হচ্ছে এই পুরোটা, যেটা থেকে মাইনাস করেছে কি তার 0th ইটারেশনের ভ্যালুটা। আলটিমেটলি এই সবগুলো প্রসেস করার পর সে যে ভ্যালুটা পেয়েছে
এটাই হচ্ছে তার অ্যাক্সেলারেটেড ভ্যালু। তার মানে কি বোঝাইতে চাচ্ছে, নর্মাল প্রসেসে নর্মাল ইটারেশনের মাধ্যমে যদি আমি কাজটা করতাম, হইতে পারে এই ভ্যালুটা, এই যে মাত্র যে ভ্যালুটা পাইলাম, এই ভ্যালুটা পাইতে হইতে পারে আমার 7টা 8টা ইটারেশন লাগতো, হইতে পারে যে 7-8 ইটারেশন যাওয়ার পর হয়তো এটা পাইতাম। কিন্তু অ্যাক্সেলারেশন ফ্যাক্টরের মাধ্যমে আমি কি পাইতেছি, দেখা যায় একটা ধাপের পরেই এই ষষ্ঠ বা কি সপ্তম অষ্টম ইটারেশনের ভ্যালু পেয়ে যাচ্ছে। তার মানে আমার ভ্যালুটা কি তাড়াতাড়ি চলে আসলো। এটাই মোটামুটি অ্যাক্সেলারেশন ফ্যাক্টরের কনসেপ্ট। ঠিক আছে, তো এই ফর্মুলাটাই জাস্ট মনে রাখলে আপনার হবে যে যখন আপনার ইটারেশনের কোনো ভ্যালু পাইছেন, সাপোজ আপনাকে বললো যে এততম বাসের ইটারেশনের ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড ইটারেশনের ভ্যালু বের করো, তারপর আপনাকে বললো যে ইটারেশনের ভ্যালুটা আপনি পাইছেন ওইটাকে অ্যাক্সেলারেশন ফ্যাক্টর দিয়ে ভ্যালুটা বের করেন তার আপডেট ভ্যালু। লিটারালি আপনি যদি থার্ড ইটারেশনের ভ্যালুটা পাইয়া থাকেন, তাহলে এই জায়গায় যে দেখেন, এই জায়গায় আপনি এইটা যদি ফার্স্ট হয় এইটা হয় 0, এইটা যদি থার্ড হয় এটা হবে সেকেন্ড। আপনার কাছে অলরেডি থার্ড ইটারেশনের ভ্যালু আছে, মানে অবশ্যই আপনার কাছে সেকেন্ড ইটারেশনের ভ্যালু আছে। আর এটা হবে থার্ড ইটারেশন, আর এটা হবে তার আগের ইটারেশন, সেকেন্ড ইটারেশনের ভ্যালু। আর আলফার মান অবশ্যই আপনার 1.6 ধরতে হবে। ঠিক আছে, তো সিম্পল অ্যাজ দ্যাট। জাস্ট এই ফর্মুলাটাই যদি আপনি মনে রাখেন, আর এই ফর্মুলার ডিরাইভেশনটা আমি দেখাই নাই, কারণ আমি বললাম এটা পিওর ম্যাথমেটিক্যাল একটা কনসেপ্ট, সো এটা কোনো ক্লাসেই দেখাইনি। সো এইটার ডিরাইভেশনটা না দেখলেও আশা করি চলবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সো এইটাই ছিল মোটামুটি আমাদের কনসেপ্ট। তারপরে ক্লাসে আমরা এই জিনিসগুলো দেখাইছিলাম যে রিয়েক্টিভ পাওয়ার কিভাবে বের করতে হয়, এবং কোন একটা পার্টিকুলার বাসের জন্য রিয়েক্টিভ পাওয়ারটা কিভাবে বের করতে হয়। ঠিক আছে, সো আপনার রিয়েক্টিভ পাওয়ার বের করা দেখতে পারেন। এবং ক্লাসে এই জিনিসটাও আলোচনা করছিলাম যে একটা নির্দিষ্ট রেঞ্জের ভেতর আপনার যদি এই কিউ এর মানটা আপনি যদি না রাখেন, জেনারেশনের কিউ, তাহলে আসলে আপনার পিভি বাস ভালো পারফর্ম নাও করতে পারে। দ্যাট মিনস যদি এই রেঞ্জটা মানে ফুলফিলড না হয়, তাহলে পিভি বাসকে আমরা পিকিউ বাসে কনভার্ট করে ফেলি। এখানে এক্সাম্পল 9.3 আছে, এই এক্সাম্পলটা দেখতে পারে। এই এক্সাম্পলটা করার জন্য যে ধরনের খোরাক বা হচ্ছে ম্যাটেরিয়ালস বা কনসেপ্ট বোঝানোর দরকার অলরেডি আমি সেটা বুঝিয়ে দিয়েছি, এবং আশা করি এটা করতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আচ্ছা স্যার হ্যাঁ বলে। স্যার কোন 9.2 তে একটা প্রবলেম ছিল স্যার। কত? 9.2 ম্যাথ, ওখানে একটা হ্যাঁ প্রবলেম ছিল হ্যাঁ বলেন বলেন। স্যার। এই যে স্যার এই পেজে এই জায়গায় স্যার পি এর ভ্যালু আর কিউ এর ভ্যালুটা স্যার পি এর ভ্যালু বসাইছে 1.7 আর কিউ হ্যাঁ মাইনাসে বসাইছে, আর কিউ এর ভ্যালু বসাইছে 1.0535 স্যার। কিন্তু এখানে আছে স্যার 170 আর হচ্ছে 105 সামথিং দেয়া আছে। আপনি কি 5-2 এর আমার জন্য। ক্লাসটা করছিলেন? স্যার ক্লাসে ছিলাম স্যার, ক্লাসে ম্যাথটা করার নাই স্যার সম্পূর্ণ। কোন সেকশন? স্যার বি সেকশন স্যার। স্যার বি ম্যাথটা সেকশনে ভেঙে একটা ভেঙে দিয়েছিলেন কিন্তু করার নাই স্যার। মানে ম্যাথটা করাই নাই বলতে আমি স্লাইডে স্যার ধাপে ধাপে বুঝাই দিছি না ম্যাথটা? জি জি স্লাইডে বুঝাই দিছিলেন, কিন্তু এটা স্যার বলেন নাই। হ্যাঁ, মানে লিটারালি সব ক্লাসে আমি এইটাই করছি, এই ম্যাথটা আমি স্লাইড থেকে মানে কি বলে পিডিএফ থেকেই পড়াইছি। আচ্ছা, সো খেয়াল করে দেখেন, এখানে যে ফর্মুলার পি বা কিউ আছে, অন্যান্য সেকশনের স্টুডেন্টদের অবশ্যই এটা মনে থাকার কথা। আমি বারবার ক্লাসে বলছিলাম, অসুবিধা নাই, আমি আবার এটা লিখছি। হ্যাঁ, যাই হোক, যত প্রশ্ন আছে বা যত ভুল করার পরীক্ষার আগে করে ফেলেন। ঠিক আছে, পরীক্ষার হলে গিয়ে ভুল করলে সমস্যা। তার মানে আমি ফর্মুলাটা যেটা লিখছিলাম যে V2 ভোল্টেজে, রিলেটেড একটা প্রবলেম ছিল। এখন না, এটা অ্যান্সারটা দিয়ে নেই। 1 2 2 আমার এখানে আসতেছে P2 মাইনাস J Q2 ডিভাইডেড বাই V2 এর কনজুগেট, এটা আসতেছে 0 ইটারেশনের ভ্যালু, মাইনাস y21 V1 প্লাস y23 V3 প্লাস y24 V4। এটা এখন আমি এখনো জানি কিছু কিছু বান্দা আছে যে এরা এই এই যে ইকুয়েশনটা মাত্র লিখলাম, এরা এই ইকুয়েশনটা কি এটাও বুঝতেছে না। আমি জানি কিছু লোক আছে এরা আহ, এই ইকুয়েশনটা কি লিখলাম এরা কনফিউজ হয়ে যাবে এই ইকুয়েশন। তাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা জীবন নিয়ে সিরিয়াস হন, পড়াশোনার ব্যাপারে
সিরিয়াস হন। এই ইকুয়েশনটা ক্লাসে কমপক্ষে 20 থেকে 25 বার, মানে সব মিলে তারও বেশি হতে পারে যে আমি লিখছি। আমি সুযোগ পাইলে এই ইকুয়েশনটা বারবার লিখি, কেননা এই ইকুয়েশনটা একটু বড়, তো বারবার না লিখলে আপনার মনে থাকবে না। স্যার So, যে এটা জিনিসটা ডেরিভেশন বলতে, ইম্পর্টেন্ট স্যার। হ্যাঁ এটা ডেরিভেশন ইম্পর্টেন্ট। স্যার আমাকে যেই ডেরিভেশনই বলবেন আমি বলবো সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্যার বলছিলাম কি আপনার একটা হ্যান্ড নোট দিলে ভালো হতো, এই 9.2 বা 9.3 এর। And বইয়ের note. যেটা বই যেটা দেওয়া আছে না, ওটা বুঝতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আপনি যদি একটু সুন্দর করে দিতেন তাহলে আমরা প্র্যাকটিস করতে পারতাম। আচ্ছা, কিছু প্র্যাকটিস প্রবলেম আমি দিব, এটা আমার খেয়াল আছে। প্র্যাকটিস প্রবলেম গুলো স্যার আমি রেডি একটা করে শেয়ার একটা করব। স্যার ডেমো দিলে ভালো হতো, মানে আমরা ডেমোটা দেখে আমরা বুঝতে পারতাম যে কি প্রসেসটা কি হবে যাবে। মানে ডেমো বলতে স্যার মানে 9.2টা যদি আপনি আপনার মতন সলভ করে আমাদের দিতেন তাহলে আমার একটু মানে বুঝতে সুবিধা হতো। বইয়ের যেভাবে দিয়ে আসছে না ওটা স্যার বুঝতে কষ্ট হয়, মানে এখনো বুঝতে পারিনি ক্লাসে স্যার। ক্লাসে ক্লাসে বুঝতে পারেন নাই? ক্লাসে কি বলছি? স্যার আপনি তো মানে পুরোটা সমাধান করে দিছিলেন না, তো আমি বলছি স্যার আপনি যদি হ্যান্ড নোট করে দিতেন, মানে একটা প্রশ্নটা মানে এক্সাম্পল 9.2টা যদি একটু আপনার আপনি যদি পুরোটা সলভ করে দিতেন তাহলে আমার কাছে ভালো লাগতো স্যার। আচ্ছা খেয়াল করেন, যে প্রশ্নটা আছে, আচ্ছা আমি দেখি, সুযোগ পেলে হ্যান্ড নোট শেয়ার করে দিব, সমস্যা নেই। তো আপনার এখন যে প্রশ্নটা ছিল সেটা আমি হচ্ছে অ্যান্সারটা দিই। এই y22 এই অ্যাডমিটেন্স এর ভ্যালুগুলো আশা করি বের করা কারোই প্রবলেম হবে না। তাহলে এগুলোর ডান, এগুলোর ডান, ঠিক আছে? তারপর প্রশ্ন যদি আমরা খেয়াল করে দেখি, আরে গেল কই? প্রশ্ন যদি আমরা খেয়াল করে দেখি, আমাদের বাসের ডাটা দেওয়া আছে। তার মানে কি বলা যায়, বাস টু এর ভোল্টেজ দেওয়া আছে এখানে এত, বাস 3 এর ভোল্টেজ দেওয়া আছে এত। অ্যাজিউমিং ফ্ল্যাট স্টার্ট বলার কারণে আমরা 1 0 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে নিতে বাধ্য। তো দ্যাটস ওয়াই আমি এখানে V1 এর ভ্যালুও জানি, কেননা V1 এর ভ্যালুটা এখানে দেওয়া আছে। খেয়াল করে দেখেন, V1 হচ্ছে আমার স্ল্যাক বাস বা পাওয়ার সিস্টেমের সুইং বাস, তাহলে এটার ভ্যালু 1 আর 0 ডিগ্রি হবে। আর V4 এর ভ্যালু তারা ফিক্স করে দিয়েছে, যেহেতু পিভি বাস, ভি এর মানটা বলে দিতে হবে। আর 3 আর 2 এর ভ্যালু আমরা অ্যাজিউম করে নিছি, যেহেতু ফ্ল্যাট স্টার্ট আমরা 1 0 ডিগ্রি এটা আমার ধরে নিতে হবে। যদি ফ্ল্যাট স্টার্ট বলে তাহলে অবশ্যই এটা ধরে নিতে হবে। তার মানে আমি বুঝাইতে যাচ্ছি এখানে অলরেডি আমি V1 এর ভ্যালুও জানি এবং V4 এর ভ্যালু জানি এবং V3 এর ভ্যালুও জানি, যেটা বেসিক্যালি হচ্ছে আমার জিরোথ ভ্যালু, যেটা আমি ধরে নিচ্ছি। এখন এই V2 কনজুগেট জিরোথ ভ্যালু যেটা, সেটা হচ্ছে আমার অ্যাজিউম ভ্যালুটা 1 0 ডিগ্রি অ্যাঙ্গেল, সেটা আমি এখানে বসাবো। তারপর আলটিমেটলি সব বসাইলে এই V2 এর আপডেটেড ভ্যালু পাবো। এখন P2 আর Q2 এর ভ্যালুটাই আসে। P2 আর Q2 এটার ভ্যালু হচ্ছে আমার টোটাল যে পাওয়ার জেনারেশন হচ্ছে এবং পাওয়ার যে লোডে যাচ্ছে, এই দুইটার যোগফল বাস 2 এর জন্য। হ্যাঁ, বাস 2 এ যে পাওয়ার আসতেছে জেনারেট হয়ে এবং লোডে যে যাচ্ছে, দুইটার কম্বিনেশন। এখন নর্মালি যদি আপনি জেনারেশনের দিকে তাকান, জেনারেশন হইলে পাওয়ার বাসের ভেতর আসে, তাহলে এইটাকে যদি আপনি পজিটিভ ধরেন লোডের দিকে, তাহলে পাওয়ার কি চলে যায়, তাহলে এটা আমাকে কি ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে। তো এই কথাটা তারা প্রশ্নে বলে রাখছে, যে এই যে এখানে আপনি খেয়াল করে দেখেন এই লাইনটা, যে এই যে the net scheduled value PI QI are negative at the load buses। তার মানে যেখানে আপনি লোড বাস বা লোডের যে পাওয়ারটা পাবেন সেটা নেগেটিভ ধরবেন। তাহলে অ্যাজ ইউজুয়াল ইনডিরেক্টলি অন্যটা বলা লাগে না, কেননা জেনারেশন হইলে আপনার কি হবে, তাহলে প্লাস হবে। লোড যদি মাইনাস হয় তাহলে জেনারেশনের পাওয়ার ডিরেকশনটা কি হবে, প্লাস হবে। তো এখন আপনি বাসের দিকে তাকায় দেখেন, P2 বাসে কোনো জেনারেশন নাই, কোনো জেনারেশন কি নাই, জেনারেশন জিরো। তাহলে লোডের পাওয়ার আছে, তার মানে লোডের পাওয়ার অলরেডি তারা বলে দিচ্ছে লোড বাসের পাওয়ারকে ধরবার নেগেটিভ। তার মানে এইটা আছে নেগেটিভ 170 মেগাওয়াট আর এইটা আছে নেগেটিভ 105.35 মেগাবার। এখন আপনি খেয়াল করে দেখেন এইখানে যতগুলো ভ্যালু আছে সবগুলা পার ইউনিটে, এবং ভোল্টেজ গুলো পার ইউনিট, সব পার ইউনিটে বসেছেন। তার মানে আপনি এই ইকুয়েশনে সব ভ্যালু বসেছেন পার ইউনিটে, তাহলে আমার পাওয়ারের ভ্যালুটা কি বসাইতে হবে, পার ইউনিটে বসাইতে হবে। তাহলে পার ইউনিটে যদি আমার ভ্যালুটা বসাইতে হয়, আপনি খেয়াল করে দেখেন, মাত্র আপনি দেখছেন যে এটার ভ্যালু, একটার ভ্যালু 170
আয়তন হলো 105.35, তাহলে আমার বেস পাওয়ার কত? এখানে খেয়াল করে দেখেন, আমাকে বেস পাওয়ার বলে দিছে 100 MVA, অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার আমার বেস কি 100 MVA বলে দিছে। তাহলে আমার ফর্মুলাও আমরা একদম জানি যে আমরা যদি হচ্ছে পি বেস বের করতে চাই, এটা মনে রাখবেন, পি বেস বের করার জন্য পি অ্যাকচুয়াল কে এস বেস দিয়ে ভাগ করলে হয়, কারণ এস বেস আর পি বেস কি সেম হয়, এস বেস দিয়ে ভাগ করলেই হয়ে যায়। কিউ বেসের ক্ষেত্রে কিউ, সরি বেস না, পার ইউনিট, পার ইউনিট বেস, পার ইউনিট হবে পি পার ইউনিটের ভ্যালু। কিউ পার ইউনিটের ভ্যালু হবে কি, কিউ এর অ্যাকচুয়াল ভ্যালুকে আপনি এস বেস দিয়ে ভাগ করবেন। পাওয়ারের ক্ষেত্রে রিয়েল পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের বেস ভ্যালু সেম হয়। আবারও বলতেছি, পাওয়ারের ক্ষেত্রে, বেস ভ্যালুর ক্ষেত্রে রিয়েল, রিয়েক্টিভ এবং অ্যাপারেন্ট পাওয়ার তাদের বেস কি সেম হবে। এখন পি অ্যাকচুয়াল ছিল আমার 170, এটার 100 দিয়ে ভাগ করেন, আসে কত 1.7। আর যেহেতু এটা লোড বাসের লোডটা ইন্ডিকেট করতেছে, দ্যাটস ওয়াই এটার সামনে কি বসাইছিলাম, মাইনাস বসাইছিলাম লোডের কারণে। সো দ্যাটস ওয়াই এটার সামনে চলে আসতেছে মাইনাস। সিমিলারলি এটা ছিল আমার 100, মাইনাসটা সবাই বসাই, 105.35, অ্যাজ বেস হচ্ছে 100, তাহলে এটা আসতেছে মাইনাস 1.0535। এখন এইটা হচ্ছে মাইনাস, আবার কিউ এর সামনে একটা ডিফল্ট মাইনাস আছে, তাই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস। আর এটার সামনে আছে মাইনাস 1.75, তো এটার সামনে তো কোনো মাইনাস নাই, তাহলে এটা মাইনাস 1.75ই হবে। আলটিমেটলি এখানে যে ভ্যালুটা বসবে এটা মাইনাস 1.7, মাইনাসে মাইনাসে প্লাস, যে 1.0535। সো এখন যে প্রশ্নটা করছেন আশা করি অ্যান্সারটা পাইছেন, ঠিক আছে? ক্লিয়ার। জি আচ্ছা ঠিক। আচ্ছা, এরপর কি যেন সিমিলার একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন কে? স্যার সলভ হয়েছে। আচ্ছা, সলভ হয়ে গেল, খুবই ভালো। আচ্ছা স্যার এখন হচ্ছে হ্যাঁ বলেন। যদি হচ্ছে যে ডেরিভেশন গুলো ড্রাইভেশন গুলো আমাদের করতে হবে, এই টপিক গুলো একটু যদি একটুখানি কোশ্চেন আকারে বলে দিতেন স্যার, ভালো হতো। না তাহলে আরো আরো ইজি করে বলেন যে স্যার প্রশ্নটা দিয়ে দেন। আচ্ছা, প্রশ্ন দেওয়া লাগবে। না না, আপনারা তো লিটারালি এটাই জানতে চাচ্ছেন তাই না? আমি বললাম যে যত ডিরাইভেশন আমি পড়াইছি সেটা ইম্পর্টেন্ট। যদি আরো স্পেসিফিক করতে যাই, পড়াইছি তো অল্প কয়টা টপিক রে ভাই, এর মধ্যে ডিরাইভেশন দেখাইছি খুব অল্প জিনিসে। জি স্যার। আরো যদি স্পেসিফিক হইতো তাহলে লিটারালি আমাকে প্রশ্ন দেওয়া ছাড়া তো আর কোনো উপায় নাই। সো আমি বলে দিচ্ছি, আমি যা পড়াইছি ক্লাসে এইটার বাইরে আসবে না। যে ডিরাইভেশন গুলো দেখাইছি, আমি দেখাইছি যে ডিরাইভেশন গুলো, ওইগুলোর বাইরে আসবে না। আপনাদের ডিরাইভেশন দেখাইছি কয়টা, পাওয়ার পার ইউনিটের কিছু কনসেপ্টের ডিরাইভেশন দেখাইছি, তারপর হচ্ছে কি বলে গস সিডেলের কনসেপ্টের ডিরাইভেশন দেখাইছি, তারপর হচ্ছে অ্যাডমিটেন্স ম্যাট্রিক্সটা নোড ইকুয়েশন থেকে কিভাবে আসে এটার ডিরাইভেশন দেখাইছি, আর হচ্ছে পাওয়ার ফ্লো সলিউশন। এই এই চারটা পাঁচটা টপিকের তো ডিরাইভেশন দেখাইছি। এখন এইটারও যদি ন্যারো, এইটারও যদি আরো ন্যারো করতে বলেন তাহলে তো সমস্যা, তাই না? না স্যার, এইটা এইটা স্যার এটাই বলতে বলছিল স্যার। হ্যাঁ, এখন যাই হোক, এগুলোর মধ্যে থেকে আপনাকে হচ্ছে সবগুলো ডিরাইভেশনই মোটামুটি বুঝে বুঝে পড়তে হবে এবং করতে হবে আর কি, মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর অবশ্যই আরেকটা জিনিস আপনাকে আমি ক্লাসে কিন্তু এটা বুঝাইছি যে আমি একটা 4 বাসের সিস্টেম দিয়ে আপনাকে কোনটা কি বাস বোঝায় বা কোনটা কোন ধরনের বাস, বাস আইডেন্টিফিকেশন, এটা বুঝাইছি। তারপরে আমার মনে আছে যে আমি কে হতে চাই কোটিপতি, এইটা থেকে আপনার 50-50 রুল দিয়ে আমি বুঝাইছি যে কোন বাসে কোন দুইটা জিনিস জানা থাকে, কোন দুইটা জিনিস অজানা থাকে, অর্থাৎ কোন দুইটা প্যারামিটার নোন আর কোন দুইটা প্যারামিটার আননোন থাকে, এবং ওই প্যারামিটার গুলো কিভাবে অ্যাড্রেস করতে হয় সেইগুলো আমি মোটামুটি আলোচনা করছি। তো এই কনসেপ্ট গুলো আপনার মাথায় রাখতে হবে, ডেফিনেশন গুলো, কনসেপ্ট গুলো, এবং কোনটাতে কি জানা, কোনটাতে কি অজানা, এবং কোনটা কি বৈশিষ্ট্য বা আইডেন্টিফিকেশন কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, আপনি হয়ে গেল, আপনি আচ্ছা এই দাগানো বই দেখানো তো রিস্কি। আচ্ছা যাই হোক, এই যে পেজ নাম্বার হচ্ছে 332, ভিতরে কন্টেন্ট দেখানো যাবে না, পেজ নাম্বার 332, এখানে বাস রিলেটেড অনেক ইনফরমেশন আছে, সেগুলা আপনাকে দেখতে হবে, ঠিক আছে? লিটারালি এই পেজটা পুরো বাসের আইডেন্টিফিকেশন করে। আচ্ছা, সো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে ভালো মতো বুঝে পড়াশোনা করতে হবে। আচ্ছা, সো আরেকটা জিনিস বলে রাখি যে আমরা কিন্তু কি বলে 1-1 বা 1-2 তে 3 ফেজের কনসেপ্ট দেখছিলাম, এবং আবারও বলতেছি আমি
কি বলে ল্যাবের সেক্টরটাতে বা ল্যাবের থিওরি আলোচনার সময় ডিটেলসে আমরা হচ্ছে ট্রান্সমিশন লাইন রিলেটেড কিছু জিনিস পড়ছিলাম। এবং ট্রান্সমিশন লাইন সাধারণত কি হয়, 3 ফেজ হয়, এটাও বলছিলাম। এবং নর্মালি একটা নিউট্রাল থাকে লাইন, ঠিক আছে। তো এইখানে বেসিক্যালি থাকে হচ্ছে আমার লোড, আর এইখানে থাকে হচ্ছে আমার সোর্স। তো আমরা একটা ফেজ নিয়ে কাজ করি। তার মানে একটা ফেজ নিয়ে কাজ করা বলতে আসলে আমি বুঝাতে যাচ্ছি যে একটা লাইন নেই L1 আর তার সাথে কি নেই, নিউট্রালটা নেই। তো এটা বেসিক্যালি আমার একটা সিস্টেম হয়। তো এই মাঝখানের জিনিসগুলোকে কি করি আমরা, কমিট করি। তো এইটা যদি আমার সিনারিওটা হয় তাহলে কিন্তু একটা বেসিক সার্কিটরি যদি আমার তৈরি হয়, এবার এইভাবে কিন্তু আমি সার্কিটের মডেলটাও দেখেছিলাম যে এটা একটা সোর্স হয়, তখন তখন এইখানে একটা রেজিস্ট্যান্স থাকে, এখানে একটা ইন্ডাক্টেন্স থাকে, আর এখানে একটা লোড থাকে, এবং এইভাবে সার্কিটটা বেসিক্যালি কমপ্লিট হয়। তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে আমার লোড, এবং এটা হচ্ছে আমার কি, ভোল্টেজ। তাহলে দেখেন কোনো কিছুর অ্যানালাইসিস করতে গেলে এই সার্কিটটা যদি আপনার মাথায় থাকে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে, তাহলে এখানে বেসিক সার্কিট 101 এর কনসেপ্ট ইউজ করলে আপনি সব পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সেন্ডিং সাইডের ভোল্টেজ যদি জানতে চায় বা এই সাইডের ভোল্টেজটা যদি জানতে চায়, এই সবকিছু আপনার মাথায় থাকবে। এখন আপনাকে বুঝতে হবে ট্রান্সমিশন লাইন শেষ হয়ে আসলে আসে কোথায়। হুম ট্রান্সমিশন লাইন শেষ হয়ে আপনি দেখবেন আসে একটা সাবস্টেশনে। সাবস্টেশনে কি, সাবস্টেশনের ট্রান্সফরমার থাকে। আমি একটু আইকেই দেখাই। এটা হচ্ছে আমার জেনারেটর। আমি হচ্ছে স্টেপ আপ করলাম, স্টেপ আপ করে ট্রান্সমিট করলাম, ট্রান্সমিট করে আবার এইটা স্টেপ ডাউন করে বেসিক্যালি কি দিছি, লোডে দিছি। এই জায়গাটা যে আসছে ট্রান্সমিশন লাইন পার হয়ে, এই জায়গাটা যে আসছে, এই জায়গাটাতে আসলো, অর্থাৎ ট্রান্সমিশন লাইনের শেষে এই জায়গাটা যে আছে, এটা কিন্তু একটা বাসে এসে শেষ হয়েছে, কি বাসে। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে লোড সাইডটা বেসিক্যালি একটা বাসের সাথে কানেক্টেড থাকে, বা এইটাও যদি আপনি ধরেন, তো আলটিমেটলি বাসের ভোল্টেজ বের করতে বলা আসলে মানে হচ্ছে ওই লোড সাইডের ভোল্টেজটাই আপনার কাছে জানতে চাইছে, ঠিক আছে। তো এই ছোট্ট ছোট্ট বুদ্ধিগুলা আপনার মাথায় অবশ্যই অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। সো ট্রান্সমিশন লাইনের জিনিসগুলা আপনাকে মাথায় রাখতে হবে। আবার এই জিনিসটাও মাথায় রাখতে হবে, আমি ক্লাসে আপনাদেরকে ডিটেলস বলছি যে লাইন টু লাইন ভোল্টেজ আর লাইন টু নিউট্রাল ভোল্টেজ এগুলোর মধ্যে সম্পর্ক কি। তারপরে হচ্ছে 3 ফেজ লাইনের মধ্যে এবং সিঙ্গেল ফেজ লাইনের মধ্যে সম্পর্ক কি। এই যে আমরা এস বেস বের করি বা হচ্ছে ভি বেস বের করি, এগুলোর জন্য আমরা আসলে কোন কোন ভ্যালুগুলো বের করছিলাম। এইটা যদি সিঙ্গেল ফেজের হয় তখন এইটা আমরা লাইন টু নিউট্রাল ইউজ করতাম, আর এইটা যদি 3 ফেজের হইতো তখন এইটা আমরা লাইন টু লাইন ভ্যালু ইউজ করতাম। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এবং এইটা যদি 3 ফেজ ইউজ করি, এটা যদি লাইন টু লাইন ইউজ করি, তখন একটা কনভার্সন ফ্যাক্টর আমাদের ইউজ করতে হয়। অর্থাৎ লাইন টু লাইন এবং লাইন টু নিউট্রালের মধ্যে √3 এর একটা সম্পর্ক আছে। এই জিনিসগুলো আমি ডিটেলসে বুঝাইছি। আর এস এর 3 ফেজ আর এস এর সিঙ্গেল ফেজের মধ্যে এইটা বেসিক্যালি 3 দিয়ে ভাগ করে একটা সম্পর্ক আছে, এইগুলো আমি ক্লাসে বুঝাইছি। সো আমি আবারও বলতে যাচ্ছি, আপনাকে বেসিকটা খুব স্টাক বা ফান্ডামেন্টালি ধরতে হবে। হ্যাঁ, এই ছোটখাটো বেসিক যে ক্লাসে আলোচনা করা হয়েছে এগুলো আপনাকে ভালো মতে দেখতে হবে। স্যার, হ্যাঁ বল। আর এখানে যদি মিডিয়াম লাইন স্যার আইডিয়া নেই, কোশ্চেনে যদি মিডিয়াম লাইন দেয়া থাকে স্যার, তাহলে তো নমিনাল পাই এগুলা আমাদের কি মাথায় আনতে হবে? যদি দেয়া থাকে তাহলে তো অবশ্যই আনতে হবে। যদি দেয়া থাকে তাহলে তো অবশ্যই আনতে হবে। ধন্যবাদ স্যার। আচ্ছা, সো লং ট্রান্সমিশন লাইন নিয়ে বেশি পেঁচানোর দরকার নাই, শর্ট আর মিডিয়ামে থাকলে আপনাদের হয়ে যাবে, ঠিক আছে। কারণ লংটা যেহেতু পড়াই না, ওইটা নর্মালি ওইভাবে আসলে পড়ানো হয় না বলতে মানে হচ্ছে জাস্ট কনসেপ্ট গুলো আলোচনা করা হয়, যেহেতু হাইপারবোলিক ট্রাইগোনোমেট্রিক ফাংশন গুলো থাকে, ওগুলা ওইভাবে ডিটেলসে আলোচনা ওইভাবে আমাদের সময় করে নাই টিচার, বাট শিখে নিতে পারলে ভালো। কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে করতে পারে। আর আমি আপনাদেরকে একটা শিট দিয়ে দিব, ওই শিটে কিছু প্র্যাকটিস প্রবলেম থাকবে, এবং ওই প্রবলেম গুলো সলভ করার জন্য আমি আপনাদেরকে কিছু সময় দিয়ে দিব।
তারপর যদি কারো প্রবলেম থাকে তারপর আবার আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস করব। ওইখানে বেসিক্যালি হচ্ছে কার কি প্রবলেম হলো বা কার কি কোন জায়গায় কনসেপ্টের সমস্যা হয়েছে সেটা নিয়ে আমরা আবার ডিসকাস করবো। এটা আবারও বলতেছি এটা আপনাদের কমফোর্টেবল টাইমে আমি নিব, ঠিক আছে? আপনাদের কমফোর্টেবল টাইমে আমি নিব, যেহেতু আমার কোনোই অধিকার নাই এই সময়টাতে ক্লাস নেওয়ার। আপনারা অলরেডি বন্ধ এনজয় করা শুরু করে দিবেন এই কি বলে আজকে তো বেসিক্যালি শনিবার, এর পরের দিন থেকে। তো আমার আসলে কোনোই রাইট নাই আপনাদেরকে বলার ক্লাস করতে। তবে আপনারা চাইলে আমি আবারও প্রবলেম সলভিং ক্লাস নিব, যেই প্রবলেম শিটটা আজকে কালকের মধ্যে আপনাদের সাথে শেয়ার করে দিব, অবশ্যই আপনাদের কমফোর্টেবল টাইমে। আবারও বলতেছি আপনাদের কমফোর্টেবল টাইম। যদি কারো অসুবিধা হয় তো ডেফিনেটলি আমি বলবো যে অন্য কোনো সময় বা অন্য কোনো ইয়াতে। এবং আপনারা যদি বলেন যে স্যার শুধুমাত্র প্রবলেম শিট দিলেই হবে, কোনো প্রবলেম সলভিং ক্লাসের দরকার নাই, আই এম ওকে উইথ ইট, কোনো সমস্যা নাই, আপনারা চাইলে আমি নিতে পারবো। আমি ওই ধরনের ইফোর্টটা দিব, সমস্যা নেই, ঠিক আছে? আমি আপনাদের সাথে একটা প্রবলেম সলভিং শিট শেয়ার করবো। তো আবারও আমি বলতে চাচ্ছি যে এই ছোট ছোট কনসেপ্ট গুলো আপনাকে হচ্ছে মাথায় রাখতে হবে। এই সাইডে বাস, তো কোন জায়গার ডেটা দেওয়া আছে, কোন জায়গার ডেটা দেওয়া নাই, তার মানে কোন জায়গাটা বের করতে হবে, কোন জায়গাটা বেসিক্যালি হচ্ছে আইডেন্টিফাই করতে হবে, এই কনসেপ্ট গুলো আপনাদের মাথায় থাকতে হবে। এবং আশা করি বেশি সমস্যা হবে না, কারণ মোস্ট অফ দ্য কেসে আপনি আসলে জিনিসগুলো করে ফেলছেন। এবং যে প্রবলেম সলভিং কি বলে প্র্যাকটিস প্রবলেম গুলো দিব ওইগুলা খুব খুব ভালোভাবে ঝাঁঝরা করে হচ্ছে অনুশীলন করবেন। আশা করি একটা ওয়ান্ডারফুল, একটা অসাধারণ মিড পরীক্ষা আপনি দিতে পারবেন, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার বাস তো শুধু ডিস্ট্রিবিউশন সিস্টেমে থাকে স্যার, ট্রান্সমিশন সিস্টেমে তো থাকে না, তাই না? ট্রান্সমিশন লাইনটা তো শুরু হয়েছে কোন একটা বাসে থেকে কানেক্টেড হয়ে, তাই না? আবার ট্রান্সমিশন লাইনটা তো শেষও হয়েছে কোন একটা বাসে যায়, তাই না? মাঝখানে নাই। জি স্যার। হ্যাঁ, তার মানে যদি আপনাকে কোথাও বলে যে এই সাবস্টেশনের বাস, তাহলে আপনার বুঝে নিতে হবে যে সাবস্টেশন কিন্তু দুই সাইডেই আছে ট্রান্সমিশন লাইনের। এইটাও একটা সাবস্টেশন, আরে কই রে ভাই, সিলেক্ট হস না কেন? সিলেক্ট হয়েছে। এইটাও একটা সাবস্টেশন, এইটাও একটা সাবস্টেশন। এইটা হচ্ছে স্টেপ আপ করছে, আরে এত বড় আসতেছে কেন? স্টেপ আপ করছে, এটা বেসিক্যালি স্টেপ ডাউন করছে। সো আপনাকে প্রশ্ন করে বুঝতে হবে যে আপনাকে যদি কোনো কিছু জানতে চায় বা কোনো কিছু বলতে চায়, তখন কোন সাইড বা কোন সাবস্টেশন বুঝাইছে সেটা আপনাকে প্রশ্ন করে বুঝতে হবে। যাই হোক,